এর জন্য তৃণমূল দল কি অস্বস্তিতে? না, আমি আপনাকে একটা কথা বলি, রাজনীতি আর দুর্নীতি আদি অনন্তকাল ধরে হাত ধরাধরি করে চলে। মানে আজ থেকে মানে কি বলে খ্রিস্টপূর্বাব্দ ওই 200-250 বছরের দিকে, যখন মনে করা হয় 200-250 না, 300 বা একটু বেশি হবে, মানে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। তো আমরা যদি অর্থশাস্ত্রের প্রণেতাকে চাণক্য হিসেবে ধরে নিই, তাহলে সেখানে একটা কথা হচ্ছে যে রাজকর্মচারী, সেখানে বলেছে রাজপুরুষ যদি দুর্নীতিতে জড়িত না হন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জিহ্বাগ্রে, জিভের ডগায় বিষ রেখেও তার আস্বাদন না নেওয়ার ক্ষমতা অর্জন করেছেন। সেক্ষেত্রে দুর্নীতি না রাজনীতির সাথে অঙ্গাঙ্গি জড়িত থাকে। তিনি দোষী সাব্যস্ত হলেন কিনা, এটা একটা বিষয়। কিন্তু তাহলে কি বলবেন যে ওনাদেরকে বিনা দোষে? আমি বিনা দোষ তো বলবো না কখনোই। বালুদা জেল খেটে বেরিয়ে এলেন, আবার আমরা দেখলাম শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরিয়ে এলেন। এরা বেরিয়ে আসছেন, সেন্ট্রাল এজেন্সি এদের সম্মানহানি ঘটাচ্ছে, হতে পারে এনারা দুর্নীতিগ্রস্ত, হতে পারে। প্রমাণ না করা পর্যন্ত কি করে মানবো? তাহলে সেন্ট্রাল এজেন্সি কি শুধুমাত্র হ্যারাস করার জন্য এটা করছে? নিশ্চিতভাবে, মানে সেন্ট্রাল এজেন্সি এখন যেভাবে ব্যবহৃত হচ্ছে সেটা একেবারেই মানে প্রতিশোধমূলক আচরণ করছে। আমি কখনোই বলছি না কিন্তু যে এনারা দুর্নীতি করেননি, কিন্তু আমি যদি আপনাকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করি, প্রমাণ তো আমাকে তো প্রমাণ করতে হবে। সেন্ট্রাল এজেন্সি অধিকাংশ ক্ষেত্রে প্রমাণে ব্যর্থ হয়, ওরাও ভীষণ দুর্নীতিগ্রস্ত, নতুবা এটা প্রতিশোধমূলক আছে। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির ব্যাপারে ভাড়ামো করছেন, একদম স্ট্রেট ওয়েতে ভাড়ামো করছেন। রাজনীতিতে এখন কত টাকা আসছে জানেন? কত টাকা! এখন একদম পরিষ্কার কথা বলি, রাজনীতিতে এখন একটা ভাঁড়ে যে রাজত্ব চলছে, কিন্তু ঘটনা হচ্ছে জাস্ট ভাড়ামো করছেন, জাস্ট অ্যাকচুয়ালি মানে একদম প্রমাণিত যে তিনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। অ্যাকচুয়ালি বাংলায় জলটা ঘোলা করে দিয়ে হিন্দু মুসলমান একটা লড়াই বাঁধিয়ে দিতে পারলে, আপনি লক্ষ্য করবেন আপনার যে পেড চ্যানেলগুলো, যেগুলোকে মানে কি বলে গদি মিডিয়া বলে, এত উৎসাহ মুর্শিদাবাদের ওই ছোট্ট ঘটনাটা নিয়ে, এত উৎসাহ সারাদিন ধরে দেখানো হচ্ছে গীতা পাঠের উৎসব। একটা সহজ কথা বলি, এগুলো জাস্ট ভাড়ানো হচ্ছে। আমি আমার দলকে ডিফেন্ড করছি না, আমার দলও রাজনৈতিক দল, আমার দলেও দোষ আছে, ত্রুটি আছে, অস্বীকার করছি না, কিন্তু এটা যেটা হচ্ছে এটা 100% ভাড়ানো হচ্ছে। আমার কথাটা হচ্ছে রেজাল্ট চাইতো না লাভঝাপ চাই। হয়তো এইটাতেই লাভ হবে। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে শুভেন্দুবাবু এখনো মনে মনে তৃণমূলেই আছেন এবং তৃণমূলকে সাপোর্ট করে যাচ্ছেন, নেগেটিভ ভাবে তৃণমূলকে সাপোর্ট করে যাচ্ছেন। এটা যদি শুভেন্দু বাবুর কাছে যায়, আমি বলি খুব কষ্ট পাবে তার কিছু। আমার মূল্যায়ন এইভাবে কষ্ট পাওয়ার বিষয় নিয়ে আমি বলি, আমার 1 বছরের সিনিয়র দাদা কলেজে, ব্যক্তিগতভাবে বোবাইদা বলে বলি, কিন্তু শুভেন্দুবাবু আসার পরে তিনি যেটা করছেন, নমস্কার, পাবলিক আড্ডার আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তমাল তরু দাস মহাপাত্র। কাঁথি কলেজে যার রাজনীতির হাতে খড়ি, দীর্ঘদিন মৈতনা পঞ্চায়েতে প্রধান উপপ্রধানের পদ দক্ষ হাতে সামলেছেন। বর্তমানে যিনি জেলা পরিষদের খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ। নমস্কার তমাল তরু দাস মহাপাত্র বাবু, আজকে আমাদের পাবলিক আড্ডায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমায় তমালদা বলুন, এবং তুমি বললেই বোধহয় স্বচ্ছন্দ বোধ করি। তুমি না বললেও আপনি বলবো, কিন্তু তমালদা বলবো। তমাল বাবু বললে জিনিসটা ওই আন্তরিকতাটা নষ্ট হয়ে যাবে, আমাদের ওই আড্ডার মেজাজটাই নষ্ট হয়। না, আমি তুমিতেই অ্যাকচুয়ালি স্বচ্ছন্দ। আপনি বলুন, আপনি আমাকে তুমি বলুন, কোনো অসুবিধা নেই। বলো। বেশ, আপনাকে, যেহেতু আপনি খাদ্য ও সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ, তাই আপনাকে প্রথমে যে প্রশ্নটা আমি করব সেটি হলো, পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে রেশন যে প্রকল্পটা এনেছিল, ওটা ঠিক সফল হলো না কেন? মানে এখনো মানুষকে কিন্তু ওই রেশন আনতে, আগে রেশনের দোকানে যেতে হতো, এখন হয়তো ওনারা এমন একটা জায়গায় ঘাঁটি কাটছেন, সেখানেই সবাইকে যেতে হচ্ছে, দুয়ারে আর ঠিক পৌঁছলো না কেন? বলে দিই, সেটা হচ্ছে যে
আহ, খাদ্য তো মানুষের একটা বেসিক নিড, একেবারেই বেসিক নিড একটা। তো সেটাকে যত সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। আর দুয়ারে রেশনের অন্যতম একটা কারণও ছিল যে মানুষের সময় বাঁচবে। অ্যাকচুয়ালি রেশনের দোকানে গিয়ে 2000 মানুষ লাইনে দাঁড়াচ্ছে, তাতে একটা দিন নষ্ট হয়ে যেতে পারে এই খাদ্য সামগ্রী পাওয়ার জন্য। তো সময় বাঁচবে এক। দুই হচ্ছে আর একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে একটা আত্মসম্মানের ব্যাপারও থাকে। অলমোস্ট একটা ব্যাগ ঝুলিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, মূলত এখান থেকেই মানুষকে আরেকটু রিলিফ দেওয়ার জন্য দুয়ারে না, রেশন প্রকল্প। আমি কিন্তু একেবারে বাড়িতে প্যাকেজিং করে পাঠিয়ে দেওয়ার মতো অর্থনৈতিক সামর্থ্য এতটাও আমাদের রাজ্য সরকারের নেই। এইখানটা আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় কি, যে রেশন সবাইকে দেওয়া হয়, সবাইকে, সে একদম গরিব মানুষকেও দেওয়া হচ্ছে, ওই রকম পয়সাওয়ালা লোককেও দেওয়া হচ্ছে। এইটা কি নির্দিষ্ট করা যেত না যে ইনারাই রেশন পাওয়ার যোগ্য, ইনাদেরকেই দেওয়া হবে? দেখুন, আমাদের দেশে অ্যাকচুয়ালি ওই যোগ্যতা বাছাই করতে গেলেও প্রচুর ত্রুটি থেকে যায়, অনেক এরার থেকে যায়। তা সত্ত্বেও জানবেন যে যারা একেবারেই মানে সেই অর্থে রেশন পাওয়ার উপযুক্ত নন, তাদেরকে একটা কার্ড দেওয়া হয়েছে রাজ্য সরকারের RKOS-2 বলে, মানে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা। তাতে মূলত মাসে একটা আহ, মানে 2 কেজি চাল পাওয়া যায় মাত্র। আচ্ছা, তো যারা অলমোস্ট দারিদ্র সীমার ওপরে রয়েছেন, তাদের ক্ষেত্রে এই নির্বাচন করতে গেলে মানে অনেক সময় ভুল ত্রুটি থেকে যায়, বিরোধ হবে, আমি পেতাম আমাকে দিল না, এইরকম একটা। কিন্তু উচিত যারা মোটামুটি এই সমস্যায় খুব একটা ভোগেন না, শুধুমাত্র মানে কোথায় কি নাগরিকত্ব যাচাই হবে, NRC হবে, কি হবে, এসবের জন্য যদি একটা কার্ড এক্সট্রা বানিয়ে রাখতে চান, তাদের উচিত অবশ্যই তাদের রেশন না নেওয়া। কার্ডটা থাকলো কিন্তু রেশন না নেওয়া। বাস্তবে কিন্তু তা হয় না, রেশন নিয়ে ওই রেশনটাকে বিক্রি করে দিয়ে ভালো চাল কেনা হয়। না, সেটা দেখুন, সেটা আটকানোর কোনো সুযোগ নেই। সেটা আটকানোর সুযোগ এজন্যই নেই, কারণটা হচ্ছে যে মানুষ এখন বিশেষ করে আমার জেলায় দাঁড়িয়ে অত্যন্ত দরিদ্র খুঁজে পাওয়া খুব কঠিন। অলমোস্ট পশ্চিমবঙ্গে এখন একটা এমন অবস্থা, তাতে করে ধরুন আটা দেওয়া হয় না, আটা দেওয়া হয় না, ওই তো শুধু চালই দেওয়া হয়। না, না, কার্ড অনুযায়ী সব আছে, মানে ধরুন অনেক ধরনের কার্ড আছে, মানে সেন্ট্রালের 3 ধরনের কার্ড আছে, আর আমাদের রাজ্য সরকারের 2 ধরনের কার্ড দেওয়া আছে। আচ্ছা, এবার যারা সেন্ট্রালের সার্ভিসে বাদ পড়েছেন, তাদের জন্য রাজ্য একটা ব্যবস্থা রেখেছে, সেখানে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2। 2 তে বিশেষ কিছু পাওয়া যায় না, 2 কেজি চালই পাওয়া যায়। আবার রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1 এ 5 কেজি করে পাওয়া যায়। আর বাদ বাকিগুলো কিন্তু সেন্ট্রালের। তো ঘটনা হচ্ছে সেন্ট্রালের গুলোতে পাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলতে কি খাদ্যশস্য আহ, আহ, এখন আমাদের জেলাটার কথা যদি আপনি বলেন, আমি যেটা দেখেছি এখানে একেবারেই যে খুব দরিদ্র মানুষ আছেন সেরকম নয়। দুই হচ্ছে তারা এই হেল্পটাকে অন্যভাবে নিচ্ছেন আর কি, মানে সেল আউট করে দিচ্ছেন। হয়তো দেখা যাবে যে তিনি চাল কিনে খাচ্ছেন, কিংবা চালটা খাচ্ছেন, আটাটা বিক্রি করে দিচ্ছেন, এরকম করেন। এটাকে আটকানো মুশকিল মুশকিল। দুই হচ্ছে আর একটা ত্রুটিও আছে এখানে, আর সেটা যে মানুষের জানার জন্যই ভালো। এটা হচ্ছে যে সেন্ট্রালের একটা পলিসি ছিল যে যেখানে অত্যন্ত দরিদ্র মানুষজন বাস করেন, বিশেষ করে বনবাসী মূলবাসী মানুষজন যেখানে অধিক পরিমাণে বাস করেন, বা পাহাড়ের চা বাগানের, তাদের হয়তো গম দিলে গমটাকে ভাঙিয়ে নিয়ে কি বলে আটা বানানোর সামর্থ্যটা নেই। সেজন্য অলমোস্ট একটা রেডি ফুড দেওয়ার ব্যবস্থা আছে, যেখানে যেখানে অত্যন্ত পিছিয়ে পড়া মানুষজন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষজন আছেন। তো সেই জন্য এই পলিসিটা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের পূর্ব মেদিনীপুর ঠিক এই স্ট্যান্ডার্ডে পড়ে না। এখানেই রেডি আটাটা দেওয়া, এটা শুভেন্দুবাবুর সময় কোনোভাবে প্রভাব বিস্তার করে হোক, তার কিছু নিজস্ব মানুষজনকে এই ফ্লাওয়ার মিলের কন্ট্রাক্ট পাইয়ে দেওয়া হোক, বা এরকম কিছু কারণে আমার জেলা কিন্তু অর্থনৈতিকভাবে ঠিক ততটা পিছিয়ে নয় যেখানে রেডিমেড আটা দিতে হবে, মানে গম পেলে তারা ভাগাতে পারবেন না, তারা কিন্তু গমে খুশি। কিন্তু ঘটনাটা হচ্ছে যেহেতু আমরা ওটার ভেতর পড়ে গেছি, ওই লুপের ভেতর পড়ে গেছি, আমরা এখান থেকে বেরোতে পারছি না। তা নইলে গম দিলেই মানুষ খুশি হতো, মানুষ বেশি খুশি হতো। জ্যোতিপ্রিয় মল্লিক, আপনাদের মন্ত্রী, পূর্বতন মন্ত্রী, পূর্বতন মন্ত্রী, বর্তমানে জেলে। হুম। না, জেল থেকে না, বোধহয় ছাড়া পেয়েছে। না, বালুতে ছাড়া পেয়েছে।
এই যে ইনার মতন আরো অনেকে জেলে গেছেন, ছাড়া কেউ কেউ পেয়েছেন, এর জন্য তৃণমূল দল কি অস্বস্তিতে? না, আমি আপনাকে একটা কথা বলি, রাজনীতি আর দুর্নীতি আদি অনন্তকাল ধরে হাত ধরাধরি করে চলে। মানে আজ থেকে মানে কি বলে, খ্রিস্টপূর্বাব্দ ওই 200-250 বছরের দিকে, যখন মনে করা হয় 200-250 না, 300 বা একটু বেশি হবে, মানে চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। তো আমরা যদি অর্থশাস্ত্রের প্রণেতাকে চাণক্য হিসেবে ধরে নিই, তাহলে সেখানে একটা কথা হচ্ছে যে রাজকর্মচারী, সেখানে বলেছে রাজপুরুষ যদি দুর্নীতিতে জড়িত না হন, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জিহ্বাগ্রে, জিভের ডগায় বিষ রেখেও তার আস্বাদন না নেওয়ার ক্ষমতা অর্জন করেছেন। সেক্ষেত্রে দুর্নীতি করবেই, না রাজনীতির সাথে অঙ্গাঙ্গি জড়িত। জড়িত থাকে। ভালো নেতা আর ভালো নির্বাচক মন্ডলী চেষ্টা করে ওটার থেকে কিছুটা দূরত্ব তৈরির জন্য। আর খাদ্যের ব্যাপারে আমি আপনাদের বলি, খাদ্য হচ্ছে প্রথম একেবারে সভ্যতার শুরুতে বা মানে মানুষ প্রজন্মের শুরুতে, মানুষ যখন মানুষ হয়ে উঠছে, খাদ্য হচ্ছে অন্যতম দুর্নীতির হাতিয়ার। এবং খাদ্য নিয়ে দুর্নীতি চাইলেই পুরো মুক্ত হয়ে যাবে, এটা সঠিক নয়। দুই হচ্ছে, দেখুন আজকে সেন্ট্রাল এজেন্সি আছে, রাজ্যে অন্য একটা রাজনৈতিক দল কাজ করছে, পান থেকে চুন খসলে এজেন্সি লেলিয়ে দেওয়া হচ্ছে, নেতারা জেল খাটছেন, কিন্তু সত্যাসত্য যাচাই হচ্ছে কিনা, শেষ পর্যন্ত তিনি দোষী সাব্যস্ত হলেন কিনা, এটা একটা বিষয়। কিন্তু তাহলে কি বলবেন যে ওনাদেরকে বিনা দোষে আমি বিনা দোষ তো বলবো না কখনোই। বালুদা জেল খেটে বেরিয়ে এলেন, আবার আমরা দেখলাম শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে পার্থ চ্যাটার্জি জেল থেকে বেরিয়ে এলেন। এরা বেরিয়ে আসছেন, সেন্ট্রাল এজেন্সি এদের সম্মানহানি ঘটাচ্ছে, হতে পারে এনারা দুর্নীতিগ্রস্ত, হতে পারে, প্রমাণ না করা পর্যন্ত কি করে মানবো? তাহলে সেন্ট্রাল এজেন্সি কি শুধুমাত্র হ্যারাস করার জন্য এটা করছে? নিশ্চিতভাবে, মানে সেন্ট্রাল এজেন্সি এখন যেভাবে ব্যবহৃত হচ্ছে, সেটা একেবারেই মানে প্রতিশোধমূলক আচরণ করছে। আমি কখনোই বলছি না কিন্তু যে এনারা দুর্নীতি করেননি, কিন্তু আমি যদি আপনাকে দুর্নীতিগ্রস্ত বলে দাবি করি, প্রমাণ তো দেখাতে হবে, আমাকে তো প্রমাণ করতে হবে। সেন্ট্রাল এজেন্সি অধিকাংশ ক্ষেত্রে প্রমাণে ব্যর্থ, হয় ওরাও ভীষণ দুর্নীতিগ্রস্ত, নতুবা এটা প্রতিশোধমূলক আচরণ। কি মনে হয়, সেন্ট্রাল এজেন্সি স্বাধীন নাকি ওদেরকে? স্বাধীন তো নয়, বারবার তো বলা হয়েছে যে ওটা শাসক দলের তোতা পাখি বলা হয়, সেই স্বাধীনতা দেওয়ার, কিন্তু স্বাধীন সংস্থা তো বটে। স্বাধীন সংস্থা তো বটে, আমাদের নির্বাচন কমিশনও স্বাধীন সংস্থা, কিন্তু এই স্বাধীনতা কি শাসকেরা দেন? নেহেরুর মতো কি বলে, আমাদের গণতন্ত্র এবং সমাজতন্ত্রের প্রতি বিশ্বস্ত মানুষ, তার সময় তো কেরালায় সিপিএম এর গভর্নমেন্টকে উল্টে দেওয়া হয়েছে, রাজ্যপালকে কাজে লাগিয়ে উল্টে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে শাসকেরা এই জায়গাটার থেকে মুক্ত হতে বোধহয় খুব একটা পারেন না, সেই সাহস দেখাতে পারেন না। কিন্তু এজেন্সি পারে, মানে আপনাদের মনে থাকবে আমাদের এই নির্বাচন কমিশন এক সময় তো ভাবা হতো যে সরকারের একটা অঙ্গ। টিএন শেষান বলে একজন ভদ্রলোক এলেন এবং তিনি দেখিয়ে দিলেন যে স্বাধীন সংস্থা হিসেবে কাজ কিভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে। বা ধরুন আপনার সুপ্রিম কোর্ট, আমরা বিশ্বাস করি, ভারতবর্ষের গণতন্ত্র বিশ্বাস করে, মানুষ বিশ্বাস করে যে কোথাও বিচার না পেলে আমি নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টে গিয়ে বিচার পাবো। তো আপনারা দেখবেন রঞ্জন গগৈ, প্রাক্তন প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, তিনি একেবারেই একটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে বাবরি মসজিদ রায় দিয়েছিলেন। ঠিক তারপরে তিনি রাজ্যসভার সাংসদ হলেন। আমরা আহত হলাম যে বিচার ব্যবস্থাও কোথাও না কোথাও ত্রুটিযুক্ত হয়ে পড়ছে। সেখানেও কোথাও না কোথাও আমাদের অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে সব বৈপ্লবিক সব ইয়েটি দিলেন, বিরাট দুর্নীতি উন্মোচন করলেন, মুক্ত সুখ, এত বিপ্লবের শেষ হলো বিজেপির সাংসদ হয়ে। তো সেই জায়গা থেকে নিশ্চিতভাবে একজন স্বাধীন ভারতের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের এই প্রত্যাশা থাকা উচিত যে প্রত্যেকটি এজেন্সি, সেটা নির্বাচন কমিশন হোক, সেটা ইডি হোক, সেটা সিবিআই হোক, কিংবা সেটা আমাদের
মহামান্য সুপ্রিম কোর্ট হোক, অন্তত সরাসরি রাজনীতির কি বলে বাউন্ডারির বাইরে থেকেই কাজ করুক, রাজনৈতিক দলগুলো যেন তাদের উপর ছড়ি না ঘোরায়। এইভাবে প্রভাব, তাহলে একটা স্বাভাবিকভাবেই আমাদের স্বাধীন গণতন্ত্র আস্তে আস্তে একটা ফ্যাসিস্ট কান্ট্রিতে পরিণত হবে। আচ্ছা, আটকানোর জন্য রাজ্য দেখুন, সরকারের হাতে যে আছে বোধহয় সিআইডি, তো তাদের উপর কি রাজ্য সরকার ছড়ি ঘোরায় না? আপনি না, সিআইডির উপর ছুরি ঘোরায় না, এটা শব্দটা ঠিক না, সিআইডির উপরে ছুরি ঘোরায়, কিন্তু সিআইডির ক্ষমতারও তো একটা সীমা আছে। নিশ্চয়ই সিআইডি যত- সিবি যত ইডি যত সিবিআই এর ক্ষমতা যত ক্ষমতা ইডি সিবিআই মানে ইয়ে করতে পারেন, সিআইডি ততটা পারে না। দুই হচ্ছে যে সিআইডি কাজ সিআইডি করবে, কোথাও একটা সমস্যা আছে, বুঝলেন তো, আমাদের বিচার ব্যবস্থাতেও কোথাও একটা সমস্যা আছে। একই অপরাধে আমি হয়তো কালকে জেল খাটবো, একই অপরাধে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টে গিয়ে দাঁড়িয়ে পড়ে রক্ষা কবচ নিয়ে আসেন। বিজেপির ওয়াশিং মেশিন। বিজেপির ওয়াশিং মেশিন হোক, যে কোনো ধরনের প্রভাব হোক, যাই হোক, বলতে খারাপ লাগছে, বিচার ব্যবস্থাই আমাদের শেষ বিশ্বাসের জায়গা, কিন্তু সেখানে অনেক সময় নিরপেক্ষতা পাওয়া যাচ্ছে না। এই যে দেখুন, আপনাকে বলি, অভিজিৎ গাঙ্গুলি বললেন 32,000 স্কুল টিচারের চাকরি অবৈধ, এরা সুপ্রিম কোর্টে গেলেন, সুপ্রিম কোর্ট আবার সেটাকে ডিভিশন বেঞ্চে পাঠালেন, আবার ডিভিশন বেঞ্চ বলছেন যে না, কয়েকজনের জন্য সামগ্রিকভাবে সকলকে শাস্তি দেওয়া উচিত নয়। ইনফ্যাক্ট আমাদের ভারতীয় বিচার ব্যবস্থাও তাই বলে যে 1 লক্ষ অপরাধী ছাড়া পেয়ে যাক, কিন্তু একজন মেনে নেওয়া যাবে, কিন্তু একজন নির্দোষ মানুষ যেন শাস্তি না পান। কিন্তু কি হয়েছে, আমরা এর আগে আমাদের ইয়ের ক্ষেত্রে দেখলাম, মানে মানে কি বলে, মাধ্যমিকের ক্ষেত্রে, হ্যাঁ, আমরা দেখলাম কি, যে এন্টার সকলকেই চাকরি খোয়াতে হলো, যিনি যোগ্যতা দিয়ে এসেছিলেন, আবার যিনি ঘুর পথেও এসেছিলেন। কিন্তু এই জায়গাটা আমার একটা প্রশ্ন, একজন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন, যে এই দুর্নীতি যারা করছেন তাদের যথেষ্ট শাস্তির ব্যবস্থা কেন হচ্ছে না? যারা দুর্নীতির শিকার হলেন তাদের জন্যই সকল শাস্তি। দেখা যাবে যে আপনি ইয়ে করেননি, কি বলে, আপনি দুর্নীতি করেননি, আমি দুর্নীতি করেছি, কিন্তু বিচার আমাদের দুজনের জন্যই সমান হলো, উচিত। যাই হোক, আমি নিশ্চিতভাবে এই দেশের নাগরিক, আমার সংবিধানের প্রতি বিশ্বাস আছে, বিচার ব্যবস্থাকে কাঠগড়ায় তুলছি না, বিচার ব্যবস্থার প্রতি সম্মান রেখেই বলছি যে একটা ক্ষোভ আছে, একটা বিস্ময় তৈরি হয় যখন রঞ্জন গগৈ বলেন যে এই রায়টা দেওয়ার আগে আমি সারা রাত্রির ভেবেছি, এবং শেষ পর্যন্ত আমার হৃদয় সায় দিয়েছে রাম মন্দিরের দিকে, একটা 500 বছরের স্থাপত্যকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। হতেই পারতো, পাশেই আরেকটি সুন্দর রাম মন্দির তৈরি হতে পারতো। এটা একটা অদ্ভুত এবং দুষ্ট রাজনীতি বলে আমি মনে করি, দুষ্ট মানে দূষণ সমৃদ্ধ একটা রাজনীতি বলে আমি মনে করি। আমি আমার প্রসঙ্গে যাওয়ার আগে যখন আপনি বললেন, তাহলে আমি সরাসরি চলে যাব ওখানটায় আপনাদের হুমায়ুন কবিরের বাবরি মসজিদ তৈরির ব্যাপারে। ভাড়ামো করছেন, একদম স্ট্রেট ওয়েতে ভাড়ামো করছেন। রাজনীতিতে এখন কত টাকা আসছে জানেন? কত টাকা, রাজনীতিতে এখন একদম পরিষ্কার কথা বলি, রাজনীতিতে এখন একটা ভাঁড়ে যে রাজত্ব চলছে। আবারও আমি চাণক্যের কাছে ফিরে যাই, মানে একটা কথা বলি, আমি কারোকে অশ্রদ্ধা অসম্মান করছি না। চাণক্যের সাথে একসময়, চাণক্য তো অনেক কৌশল অবলম্বন করে শেষ পর্যন্ত চন্দ্রগুপ্ত মৌর্যকে রাজা বানালেন, নন্দদের ধনানন্দকে হারালেন। তো তারপরে হঠাৎ করে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজা হয়ে যাওয়ার পর মনে হয়েছিল যে বোধহয় এই টিকিধারী বামুন আমার উপরে বেশি অধিকার ফলাচ্ছে, আমি রাজা, সিদ্ধান্ত আমি নিতে পারবো না, সব ব্যাপারে ওনার শরণাপন্ন হতে হবে। তো এই মনোভাব বুঝতে পেরে চাণক্য আগেও তক্ষশিলায় পড়াশোনা করেছেন, অধ্যাপনাও করতেন। তো চাণক্য তখন বললেন যে তোমার জন্য আমি মন্ত্রী দিয়ে যাচ্ছি রাজা। সে মন্ত্রী হচ্ছেন ধননন্দেরই মন্ত্রী ছিলেন, রাক্ষস বলে। তো আমি আর থাকছি না, আমি আবার অধ্যাপনার কাছে চলে যাব। অধ্যাপনা, রাজনীতি নিয়ে গবেষণা, সমাজনীতি নিয়ে গবেষণা যা তিনি করতেন। তো তখন যখন তিনি কিছুতেই আর থাকবেন না, তখন চন্দ্রগুপ্ত মৌর্য তিনি চলে যাওয়ার আগের রাত্রে তাকে কিছু প্রশ্ন করেছিলেন। তারই একটা কথা বলছিলাম, দুর্নীতি বিষয়ক প্রশ্ন, আমি কি করে দুর্নীতি মুক্ত। তিনি জিজ্ঞেস করেন আমি কি করে ভালো রাজা হব। তো তখন চাণক্য তাকে বলেছিলেন
তুমি যদি ভালো রাজা হতে চাও তোমাকে ভালো প্রজা তৈরি করতে হবে। তো হুমায়ুন কবির টবির হচ্ছেন সেই ব্যাড প্রোডাক্ট আর কি, যাদেরকে ভরসা করে মানুষ আবার তাদের নেতা বানায়। কিন্তু ঘটনা হচ্ছে জাস্ট ভাড়ামো করছেন, জাস্ট অ্যাকচুয়ালি মানে একদম প্রমাণিত যে তিনি বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাংলায় জলটা ঘোলা করে দিয়ে হিন্দু মুসলমান একটা লড়াই বাঁধিয়ে দিতে পারলে, আপনি লক্ষ্য করবেন আপনার যে পেড চ্যানেলগুলো যেগুলোকে মানে কি বলে গদি মিডিয়া বলে, এত উৎসাহ মুর্শিদাবাদের ওই ছোট্ট ঘটনাটা নিয়ে, এত উৎসাহ সারাদিন ধরে দেখানো হচ্ছে, সারাদিন ধরে দেখানো হচ্ছে গীতা পাঠের উৎসব। একটা সহজ কথা বলি, এগুলো জাস্ট ভাড়ামো হচ্ছে। আমি আমার দলকে ডিফেন্ড করছি না, আমার দলও রাজনৈতিক দল, আমার দলেও দোষ আছে, ত্রুটি আছে, অস্বীকার করছি না। কিন্তু এটা যেটা হচ্ছে এটা 100% ভাড়ামো হচ্ছে। মানে লক্ষ কণ্ঠে গীতা পাঠ, একটি মানুষ সেই এলাকায় পাওয়া যায় যে প্রকৃত গীতার মর্মার্থ বোঝেন। গীতা বোঝাটাও এত সহজ ব্যাপার নয়, তার জন্য যথেষ্ট পড়াশুনো লাগে, যথেষ্ট মানে কি বলে জ্ঞানের অধিকারী হতে হয়, তবে গিয়ে গীতাকে ক্র্যাক করা যায়, মানে গীতার মতো একটা গ্রন্থকে নেওয়া যায়, গ্রহণ করা যায়। তো সেই জায়গায় কেউ ভুলভাবে পড়ছেন, কেউ দেখছেন, লোক দেখানো এই জিনিস ঠিক গীতার প্রাপ্য ছিল না। গীতার মতো মহান গ্রন্থ, মহান দর্শন গ্রন্থের ঠিক এই অসম্মান প্রাপ্য না। 1 লক্ষ মানুষ একসাথে বসে গীতা পড়লে যদি সত্যি তাদের আত্মিক উন্নয়ন ঘটতো, আমার কোথাও আপত্তি ছিল না। জাস্ট রাজনৈতিক স্টান্ট। রাজনৈতিক স্ট্যান্ড। মুর্শিদাবাদে ইয়ে হচ্ছে আপনার কি বলে একটা মসজিদ তৈরি হচ্ছে, তার নাম হঠাৎ করে বাবরি মসজিদ দেওয়া হলো কেন? মূল বাবরি মসজিদ, যেটা নিয়ে আমাদের মানে অসাম্প্রদায়িক মানুষজনের অনেক আবেগ জড়িয়ে রয়েছে, তাকে অসম্মান করানো হচ্ছে, বাবরকে অসম্মান করানো হচ্ছে। এটা যত তাড়াতাড়ি আমাদের এখানকার মুসলিম বন্ধুরা বোঝেন তত ভালো, এবং অধিকাংশ মুসলিম বন্ধুই কিন্তু বোঝেন। কিছু ইয়াং ছেলেপুলে মোটরসাইকেল নিয়ে হলেও চলে গেছে বেলডাঙা, এই আমরা মসজিদ বানাবো। ওটা থাকে হিন্দু হিন্দু না, ছেলেও থাকে। আসলে 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 এই রাজনৈতিক দলগুলো আমাদের মূল চাহিদা, মূল ইস্যু এগুলোকে ভুলিয়ে দিয়ে ইয়াং জেনারেশনকে এই ধর্ম দিয়ে ডুবিয়ে রাখার একটা মানে কি বলে পলিসি নিয়েছে। সেই পলিসি নিয়ে এগুলো হচ্ছে এই যে লক্ষ কণ্ঠে গীতা পাঠ, আমি হলফ করে বলতে পারি সেই 1 লক্ষ মানুষের ভেতর হয়তো 1000 জনকে পাওয়া যাবে, তাও এতজনকে পাওয়া মুশকিল যারা গীতাকে প্রকৃত গীতা হিসেবে গ্রহণ করতে পেরেছেন। বাকিরা বাড়িতে গীতার পুজো করেন, মানে গীতা পূজিত হন কিন্তু মানে পঠিত হন না। বেশ, আমার এই প্রসঙ্গে আরেকটা জিনিস যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, যখন বামফ্রন্ট সরকারের পতন হয়েছিল, শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম নিয়ে বা ওপাশে সিঙ্গুর নিয়ে যে আন্দোলনটা তৈরি হয়েছিল এবং বুদ্ধিজীবীরা পাশে দাঁড়ানোয় সিপিএম এর পতনের ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর ভূমিকা নিশ্চয়ই আপনি অস্বীকার করবেন না। আজকের দিনেও শুভেন্দু অধিকারী তার বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনার জন্য এই গীতা পাঠ বা ওখানটায় বাবরি মসজিদের ব্যাপারে আপনি বললেন পরোক্ষভাবে বিজেপির হাত আছে, তো এই জিনিসগুলো কি তৃণমূলকে উৎখাত করার জন্য তাদের পরিকল্পনা, এটা কি মানবেন? উল্টে আমার তো সন্দেহ হয় যে শুভেন্দুবাবু কার এজেন্ট। কেন? আপনি শুধু 19-এর লোকসভা লক্ষ্য করবেন, তখন ওই দলটা চালাচ্ছিলেন দিলীপ ঘোষ, ঠিক আছে? হ্যাঁ। আমরা কেমন রেজাল্ট করেছিলাম, মানে আমাদের বিজেপি কেমন রেজাল্ট করেছিল? অত্যন্ত ভালো রেজাল্ট করেছিল। তারপরে এই লোকটির হাতে দলকে তুলে দেওয়া হচ্ছে, বকলমে বিধানসভার বিরোধী দলনেতা তো বটেই, সেই সাথে এখানে রাজ্য সভাপতির ভূমিকাও অত্যন্ত ক্ষীণ বলা যেতে পারে শুভেন্দুবাবু যাওয়ার পরে। এই যে দৌড় ঝাঁপ লড়াই, এত বড় বড় কথা বলা, এত বেশি মানে কি বলে বড় হিন্দু সেজে ওঠা, মুক্ত সনাতনী সেজে ওঠা, রেজাল্ট কি হয়েছে? আগের থেকে বিজেপির বলি যে গাছ তুমি কি ফলেন পরিচয়। আমার কথাটা হচ্ছে রেজাল্ট চাইতো না লাভঝাপ চাই। হয়তো এইটাতে লাভ হবে। আমার তো মাঝে মধ্যে মনে হয় যে শুভেন্দুবাবু এখনো মনে মনে তৃণমূলেই আছেন এবং তৃণমূলকে সাপোর্ট করে যাচ্ছেন, নেগেটিভ ভাবে তৃণমূলকে সাপোর্ট করে যাচ্ছেন। এটা যদি শুভেন্দু বাবুর কাছে যায়, আমি বলে খুব কষ্ট পাবে আর কি। আমার মূল্যায়ন এইভাবে কষ্ট পাওয়ার বিষয় নিয়ে আমি বলি, আমার 1 বছরের সিনিয়র দাদা কলেজে, ব্যক্তিগতভাবে বোবাইদা বলে বলি, কিন্তু শুভেন্দুবাবু আসার পরে তিনি যেটা করছেন
হ্যাঁ, গদি মিডিয়ার হইচই করার জন্য নিশ্চয়ই যথেষ্ট উপাদান তিনি দিচ্ছেন, কিন্তু মানুষের ভেতর তার কতটা প্রভাব পড়ছে এটা কিন্তু কম্পেয়ার করার দরকার আছে দিলীপ বাবুর সঙ্গে। দিলীপ বাবুর সময় যে বিজেপি ধীরে ধীরে একটা জায়গা পর্যন্ত পৌঁছচ্ছিল, সেখানে একটা ইডিওলজি ছিল। আপনি আমাকে একটা আপনার মতে সহজ কথা, শুভেন্দু বাবুর থেকে দিলীপ বাবু যোগ্য নেতা? অন্তত বিজেপির ক্ষেত্রে, বিজেপির ক্ষেত্রে যোগ্য নেতা বলবো না আমি আপনাকে একটা কথা, বিজেপির ক্ষেত্রে কেন, আমি আপনাকে একটা খোলা কথা বলি, কালকে আমি যদি বিজেপি দলটাতে জয়েন করি, আমি সারা জীবন আমার 14 পুরুষ ধরে সেকুলারিজমের জন্য জান দিলেন, সারা জীবন ধরে হিন্দু মুসলমান সম্প্রীতির কথা বললাম, হঠাৎ করে কাল গিয়ে আমি বিরাট গেরুয়া টেরুয়া লড়িয়ে যদি কীর্তন করি, খোল টোল বাজিয়ে একাকার করি, মানুষ সত্যি কি আমার গ্রহণ করবে? মানুষকে এত বোকা, মানুষ কি সত্যি এত বোকা? এবং করেন দিলীপ বাবু তার আরএসএস করা মানুষ, একটা ইডিওলজি নিয়ে গিয়েছেন, যার সাথে তার ইডিওলজি মিলেছে, তারা সঙ্গে থেকেছেন এবং সত্যিকারের থেকেছে। আর ধরুন আপনি একটা দল করেন, আমি একটা দল করি, আমার দল যখন ক্ষমতায় ছিল আপনাকে আমি খুব অত্যাচার করেছি, তারপর হঠাৎ করে আমি দল বদলে আপনার নেতা হয়ে গেলাম, আপনি কিভাবে নেবেন? খারাপ লাগবে, যে ও বহিরাগত মনে হবে, ঢোক গিলতে গিলতে মেনে নিতে হবে। হ্যাঁ। কিন্তু এই লোকটা আমাকে মেরেছিল, বা এই লোকটার নাম করে কিছু মানুষ এসে আমাকে মেরেছিল, আর এই লোকটারই নেতৃত্বে আজ আমাকে চলতে হবে, কেমন লাগে? স্বাভাবিকভাবেই মেনে নিতে পারবেন। সেই জন্য অমিত শাহকে আমি চাণক্য বলে মনেই করি। হুম। যা বিহারে চলে, যা ইউপিতে চলে, যা গুজরাটে চালানো যায়, বাংলাদেশে চালানো যাবে না, সেম মডেলে হবে না। বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলবেন, আমাদের প্রধানমন্ত্রী, বাঙালি তাকে নিয়ে মাথায় তুলে নাচবে, দুটো একসাথে হবে না। এইটা বলার পেছনে প্রধানমন্ত্রী বঙ্কিমদা বলার পেছনে জাস্ট 187 বছরের আগে ভদ্রলোক জন্মেছিলেন, 187 বছরের মানুষটিকে বঙ্কিমদা বলা যেতে পারে, এই অন্তত মানে মাথায় ঢুকছিল এটা কিভাবে, ওনারই মনে হলো যে বঙ্কিমদা কিভাবে বলা যেতে পারে, বলা যেতে পারে। ওটা আমাদের আলোচ্য বিষয় নয়, ওটা কেন্দ্র রাজ্যের ব্যাপার, অনেক দূরের ব্যাপার, ওটা লোকসভা ভোটের সময় ওই নিয়ে আলোচনা করা যাবে। আমি আসছি আবার রামনগরে, আমাদের রামনগরে আপনি খাদ্য সরবরাহ দপ্তরের কর্মাধ্যক্ষ, সেই হিসেবে আপনাকে জিজ্ঞেস করবো, আমাদের এই এলাকায় কোল্ড স্টোরেজ নেই কেন? চাষিরা যে উৎপাদন করেন, বিশেষ করে পানের কথা বলবো, একটা সেইরকম কোল্ড স্টোরেজ থাকলে তাদের আজকে বাজারে দাম পেলেন না, পান ফিরিয়ে নিয়ে যেতে হচ্ছে বাড়িতে। যদি ওই রকম একটা স্টোরেজ থাকতো, ওনারা যদি রেখে যেতেন, পরের বারে ওনারা বিক্রি করতে পারতেন। আমি আপনাকে বলি, অ্যাকচুয়ালি শুধু রাজনৈতিক কর্মী হিসেবে নয়, আমার 53 বছরের জীবন, 52+ এখন বয়স, আমি সমাজকর্মী হিসেবেও কাজ করেছি, এবং নাবার্ডের সাথে আমার অত্যন্ত সম্পর্ক ছিল। নাবার্ডের অফিসারদের নিয়ে আমি এখানকার পান চাষিদের বাড়ি বাড়ি ঘুরেছি, এবং প্রচুর রামনগর 1, 2 সর্বত্র, এবং পান হাটে অনেক বেশি পান চাষিকে একসাথে পাবো বলে আমরা ভোর 3টে উঠে 4টের ভেতর রামনগরে পৌঁছে যেতাম। প্রথম কথা হচ্ছে, যে টেম্পারেচারে পানকে সুস্থ রাখা সম্ভব সেটা অনেক জটিল একটা প্রক্রিয়া। 2 হচ্ছে, পান চাষিদের অ্যাকচুয়ালি ওই মজুদ রাখার ব্যাপারে খুব একটা আগ্রহ। আচ্ছা, তারা, আপনারা পানটার সম্পর্কে যদি জানা থাকে জানবেন যে আমাদের এখানকার এক স্পেশাল পান তৈরি হয়, যে পানটাকে ভাটা বলে না, ইট ভাটা যেরকম, এরকম ভাটায় করে পাকানো হয়, পাকানো হয়, ওর সবুজ অংশটা মুছে যায়, দিয়ে একটা হলদেটে পাকা একদম কাগজের মতো, এবং ওটাই সর্বোত্তম দামে বিক্রি হয়, বিশেষ করে বেনারসে, এবং সারা পৃথিবীতে ওর একটা বিরাট ডিমান্ড আছে। ওটার কিন্তু কোল্ড স্টোরেজে রাখার দরকার নেই। আচ্ছা, এবং পানের উপরে পান চাষিদের যে মানসিকতা আমি বুঝেছি, পানের উপরে অনেক ধরনের কাজ খড়গপুর আইআইটি করার চেষ্টা করেছে, পানের রস থেকে পানীয় বানানো, চা বানানো, মুক্ত সুখান, বহু ধরনের চেষ্টা হয়েছে, কিন্তু আমাদের পান চাষিরা অ্যাকচুয়ালি ট্র্যাডিশনাল চাষি আগ্রহী, এবং তাতে নিশ্চিত তারা লাভবান হন। তা নইলে কেন তারা কোনো আধুনিক ব্যবস্থায় নিতে চান না? যেরকম এই যে মানে শেড গুলো, মানে যে ফ্রেমটা বাঁশ দিয়ে যেটা তারা বানান, বরজটা, সেটা অন্যভাবে করার জন্য আবার একটা প্রচেষ্টা নিয়েছিল, আমাদের স্টেট গভর্নমেন্টও নিয়েছে। তো লোহার খুঁটি, তারপরে ওই যে যেটা আমরা কুড়িকাঠি ব্যবহার করি, মাছ যেটা জড়িয়ে ওঠে, সে জায়গায়
কি বলে মানে ফাইবারের, আচ্ছা যাতে এক সিজনেই নষ্ট না হয়ে যায়। আচ্ছা অন্তত একটা সেট 5 বছর চললো, একটা 5 বছর চললো, হ্যান ত্যান। কিন্তু দেখা গেছে ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে চাষিরা আগ্রহী না। আগ্রহী নয়। আর সেটা না হলে জোর করে তো কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ। 2 হচ্ছে এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখাও গেছে, যেরকম ধরুন এই যে খড়ি যেটাকে বলে, খড়ি পানকে বেড়ে উঠতে যে হেল্পটা করে, সেটা প্লাস্টিকের ফাইবারে ওটা ফাইবার করছে না। ওই যে এই যে খড়িকে জড়িয়ে ধরে, ওরা যে মূল দিয়ে জড়িয়ে ধরে, হ্যাঁ। এবং সেখানে যে টেম্পারেচারের ব্যাপারটা থাকে সেটা ফাইবার মেনটেন করতে পারছে না। আচ্ছা 2 হচ্ছে একটা সেট বানিয়ে দিলাম, কিন্তু মানে কি বলে বরজের ক্ষেত্রে প্রতি বছর মাটি দিতে হয়, তার মানে বরজ ক্রমশ উঁচু হতে থাকে। হ্যাঁ। বরজ উঁচু হয়ে যাচ্ছে কিন্তু আমার শেড পার্মানেন্ট থেকে যাচ্ছে। ওরা সেই শেডে আগ্রহী স্বাভাবিকভাবেই হবে না, কারণ প্রত্যেক বছর মাটি দেওয়ার পর আমার বরজটা উঁচু হয়ে যাচ্ছে। বরজ উঁচু হচ্ছে তো আমার উঁচু হবে, ছাউনিও উঁচু হবে। কিন্তু আমি যখন পার্মানেন্ট করে দিচ্ছি ওটা আর উঁচু হতে তখন উঁচু করা যাচ্ছে না। এরকম সমস্যা সব আছে। তারা তাদের সাথে আমাদের বহুবার মিটিং হয়েছে, আপনার রামনগরে বসেও হয়েছে। আমরা ওইসব মানে রামনগর 1-এর যেসব জায়গায় মানে ঝুঁকি টুকি হ্যান ত্যান, আমাদের মির্গোদা পঞ্চায়েত, ওখানে চাষিদের বাড়ি বাড়ি গেছি আমি নাবার্ডের অফিসারদের সঙ্গে নিয়ে। কিন্তু দেখা গেছে খুব বাস্তবোচিত প্রপোজাল না হলে তারা এগোতে রাজি হচ্ছে না, আগ্রহী নন। আচ্ছা মাছের কখনো একটা সময় আসে যখন পান বাজারটা খারাপ হয়ে যায়, চাষিদের পান ফেলে দিতে হয়, লসের মুখে পড়তে হয়, কিন্তু সেটা নিয়মিত নয় বলেই তারা আগ্রহী নন। আমার যদি প্রত্যেকদিন আমার ফসল বেশি হয়ে যেত তাহলে অবশ্যই সেই ডিমান্ডে গভর্নমেন্ট না আসুক, কোনো ব্যবসায়ীও তো বেসরকারি এতে করতে পারতেন, কিন্তু না, সেই ট্রেন্ডটা নেই এখানে। আচ্ছা মাছের জন্য কোল্ড স্টোরেজ এটারও তো প্রয়োজন ছিল, এটাও হয়? মাছের কোল্ড স্টোরেজ আমাদের রামনগরে হয়নি না, শুধু বেসরকারি ক্ষেত্রে হচ্ছে, সরকারি ক্ষেত্রে তো হয়।